নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কম বেশি জেনেই গেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শেখ হাসিনা যেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে রিজাইন করলেন তার থেকে ঠিক 2 মাস আগে থেকে কি ঘটনা সেখানে সংঘটিত হয়েছিল। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেজিগনেশন দেওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই বাংলাদেশে চলল অবাধে ভাঙচুর এবং প্রাণহানি। সাধারণ মানুষের ঘর থেকে নেতা মন্ত্রীদের ঘরবাড়ি, হোটেল থেকে সবশেষে বাংলাদেশের পার্লামেন্ট, কোনো কিছুই ভাঙচুরের লিস্ট থেকে বাদ যায়নি। আপনারা টিভিতে বা মোবাইলের পর্দায় যে আন্দোলন দেখেছেন বাংলাদেশের, সেই আন্দোলন প্রথম দিকে চালু হয়েছিল বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবং শুরু করেছিল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই আন্দোলন চলাকালীন বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছিল এবং শেষ পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর দাবি মেনে সুপ্রিম কোর্টের রায় মতো দেশের কোটা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছিল। কিন্তু ছাত্রছাত্রীদের দাবি মেনে নেওয়ার পরও বাংলাদেশ শান্ত হয়নি, বরং আরো অশান্ত হয়ে পড়েছিল। 1972 সাল থেকে বাংলাদেশের সরকারি চাকরিতে 56% আসনের সংরক্ষণ ছিল, আর বাকি 44% আসন সর্বসাধারণের জন্য বরাদ্দ ছিল। এই 56% সংরক্ষিত আসনের মধ্যে 30% আসন সংরক্ষিত ছিল বাংলাদেশের স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজনদের জন্য। 2018 সালে সেই সময় সরকারি চাকরিতে সংরক্ষণের সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল এবং সরকার মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% আসন সংরক্ষিত থাকতো সেই নিয়ম তুলে দিয়েছিল। এরপর বাংলাদেশের কিছু মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এই 30% যে কোটা সরকার তুলে দিয়েছিল, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা 2021 সালে হাইকোর্টে মামলা দায়ের করেছিল। জুন মাসের 5 তারিখ বাংলাদেশের হাইকোর্ট বলে দেয় কোটা তুলে দেওয়ার এই সিদ্ধান্ত অবৈধ। তাই কোর্টের অর্ডার মেনে সরকার পুনরায় 30% যে রিজার্ভেশন ছিল মুক্তিযোদ্ধাদের পরিবারদের জন্য সেটা আবার চালু করে দেয়। এই ঘটনার পরই বাংলাদেশে আরো জোর কদমে আন্দোলন শুরু হয়ে যায়। এই আন্দোলন প্রথমে শান্তিপূর্ণভাবেই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা শুরু হয়েছিল, কিন্তু তা পরবর্তীকালে হিংস্র রূপ ধারণ করে। কিছু বিশেষজ্ঞের মতে এই আন্দোলনটিকে প্রথম দিকে বাংলাদেশ সরকার খুব সিরিয়াসলি নেয়নি। মোটামুটিভাবে জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে শুরু করে জুন মাসের শেষ অবধি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনটি ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাঁধতে শুরু করে। তারপর জুলাই মাসের শুরুর দিকে এই আন্দোলন আরও বাড়তে থাকে এবং দেশের আরও নানান প্রান্তে ছড়িয়ে পড়েছিল। নানান জায়গাতে শুরু হয় রাস্তা এবং ট্রেন লাইন অবরোধ। এরপর 16 জুলাই এই আন্দোলন হিংস্র রূপ ধারণ করে। সরকারপন্থী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে মোট 6 জন মানুষ প্রাণ হারিয়েছিল। এই ঘটনার পর শেখ হাসিনার সরকার দেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বন্ধের নির্দেশ দিয়েছিল। এরপর 18 জুলাই বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলন বন্ধে সাড়া না দেওয়ায় আন্দোলনরত জনতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবি জানাতে থাকে এবং সেই সময় আন্দোলনকারীরা বাংলাদেশের একটি টিভি চ্যানেল এবং একাধিক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয়, যার ফলে 19 জন মানুষ প্রাণ হারায়। এরপর দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ। সরকার বিভিন্ন জায়গাতে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া শুরু করে, কিন্তু এতেও আন্দোলনকারীদের দমানো যায়নি। জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 150 আন্দোলনকারীর প্রাণ গিয়েছিল। খুব কম সময়ের মধ্যেই এই আন্দোলন যেটি ছাত্ররা শুরু করেছিল সেটির মধ্যে ঢুকে যায় আম জনতা। তারপর এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন থাকলো না, এর মধ্যে ঢুকে পড়লো সাধারণ মানুষ, উন্মত্ত জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল। এখান থেকেই এক নতুন হিংস্র আন্দোলনের সূত্রপাত হয়। ইতিমধ্যে 21 জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দেয় কোটা ব্যবস্থার পরিবর্তন হবে এবং পূর্বের হাইকোর্টের নির্দেশটি খারিজ হয়ে যায়। নতুন নিয়ম অনুযায়ী মাত্র 5% সংরক্ষণ দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, যেটি আগে ছিল 30%, এবং এর সাথে 2% সংরক্ষণ দেওয়া হয় অন্যান্য শ্রেণীর জন্য। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী 93% আসনে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে সেখানে রিক্রুটমেন্ট হবে। এরপর আগস্ট মাসের 1 তারিখ একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় বাংলাদেশের রাজনীতিতে। এই সময় বাংলাদেশের সরকার কট্টর মৌলবাদী সংগঠন জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং সাথে সাথে এই সংগঠনের ছাত্র শিবিরকেও নিষিদ্ধ করা হয়। তাদের গোয়েন্দা সংস্থা দাবি করেছিল এই সংগঠনের সাথে আল কায়দা জঙ্গিদের যোগাযোগ আছে। এরপর দেশের বিভিন্ন প্রান্তের সংঘর্ষ বেঁধে যায় দফায় দফায় এবং অনেকজন প্রাণ হারায়। তারপর 4 আগস্ট আন্দোলন এতটাই তীব্রতর হয়ে ওঠে যে সেটা সরকারের পক্ষেও বিপজ্জনক হয়ে উঠেছিল। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আরও সোচ্চার হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয়ে যায় অবাধে ভাঙচুর, বাড়িঘর জ্বালানো, শাসক গোষ্ঠীর পার্টির কার্যালয়গুলোকে আগুন ধরিয়ে দেওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর, এই সমস্ত কাজকর্ম শুরু হয়ে যায়। দুপক্ষের মধ্যে হতাহতের সংখ্যা আরও বাড়তে শুরু করে এবং বেশ কিছু মানুষের নতুন করে প্রাণহানি হয়েছিল। আগস্ট মাসের 5 তারিখ সেদিন নিরাপত্তা রক্ষীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে আরও বেশ কিছু মানুষের প্রাণ
প্রাণ যায়, সারা বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য সময় বেঁধে দেয়। শেখ হাসিনা তিনি বাধ্য হয়ে পদত্যাগপত্র জমা দেন এবং দুপুর 2:30 নাগাদ তিনি ঢাকায় নিজের বাসভবন থেকে নিজের বোন সহ হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনার পরই বাংলাদেশে শুরু হয়ে যায় সেনার শাসন, কিন্তু সেনা শাসন শুরু হলেও হিংসার একটুও কমতি আসেনি। তার পরের দিনও হিংসা যেমনকার তেমনই থেকে গিয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের বিরোধীরা তাদের বিজয় উৎসবে মেতে উঠে দেশের বিভিন্ন প্রান্তে শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলোকে ভেঙে ফেলা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে উন্মত্ত জনতা ঢুকে পড়ে এবং সমস্ত জিনিস লুটে নিয়ে যায়। এই ঘটনার ছবি এবং ভিডিও আশা করছি আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখে ফেলেছেন। গণভবনের সম্পত্তি তছনছ করে দেয় আন্দোলনকারীরা এবং গণভবনের সম্পত্তি, অনেক সম্পত্তি তারা কাঁধে করে ঘর নিয়ে গেছে। বিরোধীদের দেওয়া আগুনে ছাই হয়ে যায় শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমান্ডির বাড়িটি। বহু মানুষের প্রাণ যায়। সেলিম খান, যিনি বাংলাদেশের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তাকে এবং তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন শরণার্থী হয়ে। ভবিষ্যতে তিনি কোথায় থাকবেন সেটা তিনি নিজেই ঠিক করবেন। আমরা আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে দেখেছি ফকির হতে, আফগানিস্তানকে দেখেছি তালিবানদের হাতে যেতে, পাকিস্তানের অবস্থা সেই 1947 সাল থেকেই দেখে আসছি। মায়ানমারের সেনা অভ্যুত্থানও আমরা দেখেছি। তাহলে এবার কি পালা বাংলাদেশের? এখন বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি ঠিক কোন দিকে আগায় তার দিকে তাকিয়ে থাকবে সারা বিশ্বের মানুষ। এই ছিল আজকের একটি ছোট্ট প্রতিবেদন বাংলাদেশের ওপর। তাই আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।